আসসালামু আলাইকুম। নাহিদ রানার বোলিং নিয়ে কথা বলার আগে ১টা মিনিট একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিতে চাই যারা অনফিল্ডকে ভালোবাসেন। প্রথমত অনফিল্ডের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ইউটিউব এমন একটা জায়গা যেখানে দুষ্টু লোকদের প্রবেশাধিকার খুব বেশি পাওয়া যায় না, অর্থাৎ এটা অনেক সিকিউরড একটা প্ল্যাটফর্ম। দ্বিতীয়ত, যারা অনফিল্ডের ফেসবুক পেজ নিয়ে বিচলিত ছিলেন আমাকে প্রশ্ন করেছেন, কারণ আমার পার্সোনাল প্ল্যাটফর্ম থেকে বিশ্বকাপের ভিডিওগুলো যাচ্ছিল, যেটা আপনারা দেখতে পেয়েছেন, তারা এই প্রশ্নটা করেছিলেন। এটা আপনারা বুঝতেই পারছেন যে আসলে দুষ্টু লোকদের কাজগুলো কেমন থাকে, যারা নিজেরা কোনো কিছু করতে পারে না, অন্যকে দেখে হিংসায় বশবর্তী হয় এবং অন্যের রিজিকে হাত দেওয়ার চেষ্টা করে, তারা সেই কাজটাই আসলে করার চেষ্টা করেছে বা করে, সেই রকমটাই আসলে হয়। এখন আমার ক্ষেত্রে যে ব্যাপারটা, আমি আসলে খুব খারাপ সিচুয়েশনে খুব বেশি বিচলিত হই না, তাই নিজের কাজগুলো আসলে করে যাওয়ার চেষ্টা করছিলাম। আপনাদেরকে ওইভাবে টেনশনে রাখতে চাই নাই। আর ব্যক্তিগতভাবে আমার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করার তো আসলে কিছু নেই, কারণ অনফিল্ড একটা প্রতিষ্ঠান, এটা আমার ব্যক্তিগত কোনো কিছু না। এই অনফিল্ডে আরও ২০ জন কাজ করেন, রিপোর্টার, ভিডিও এডিটর, ক্যামেরা পার্সন সহ, অফিস অ্যাটেন্ডেন্ট সহ। সো তাদের রিজিকে যখন কেউ হাত দিচ্ছে, উপরে তো আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তাই না? যে সেটা তো উনি অবশ্যই দেখছেন। সো যারা আসলে কিছু করতে পারে না তারাই এই কাজগুলো করে। হিংসা, এটা বাংলাদেশে একটা খুব কমন ব্যাপার। নিয়নের পেজ কদিন আগে এমনটা হয়েছিল। এনিওয়েজ, আপনারা আমাদের সঙ্গে আছেন, ছিলেন সবসময়, সেই জন্য অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ সবসময় করি, এবং অনফিল্ডের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এবারে নাহিদ রানার বোলিং নিয়ে কথা বলতে চাই। দেখেন, এত জোরের বল তো কখনো জিম্বাবুয়ে খেলে নেই, এত গতির বলও কখনো জিম্বাবুয়ে খেলে নেই। সো নাহিদ রানার এগেনস্টে নাহিদ রানা থাকলে জিম্বাবুয়ে এরকম স্ট্রাগল করবে, সে ব্যাপারটা আসলে খুব স্বাভাবিক। টেস্ট ক্রিকেট দেখে যারা আসলে হতাশায় ভুগে গিয়েছিলেন, ডেফিনেটলি টেস্টে আমাদের ব্যাটিং যাচ্ছে তাই হয়েছিল, টেস্টে ব্যাটিং আমাদের ভালো হয়নি, কিন্তু বোলিং তো আমরা ফুল স্ট্রেংথের বোলিং সেট আপ নিয়ে খেলতে নামি নাই, সেটাও তো একটা বিষয় ছিল। বাংলাদেশের ওয়ানডে যে ফুল স্ট্রেংথের বোলিং সেট আপ, সেটা খুবই স্কিলফুল বোলিং সেট আপ। এটা শুধুমাত্র জিম্বাবুয়ের কথা, আজকে জিম্বাবুয়ের কাছে ৫টা-৬টা উইকেট নাহিদ পেয়েছেন, সেটা দিয়ে আমি বলছি না। অস্ট্রেলিয়ার সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, সেখানেও নাহিদ রানা সেম বোলিং করেছেন, নিউজিল্যান্ডের সঙ্গে নাহিদ রানা সেম বোলিং করেছেন। সো এটা আপনি খুব ভালো মতো জানেন যে নাহিদ রানার এই বোলিং, তাসকিনের ওয়ানডে বোলিং, এই দুইটাই বাংলাদেশের জন্য আসলে কতটা ভাইটাল, বা বাংলাদেশের ওয়ানডে বোলিং সেট আপটা যদি বাংলাদেশ পরিপূর্ণ সেট আপ নিয়ে খেলে, সেটা আসলে অনেক ভালো। আমাদের একটা বিষয় দেখার দরকার ছিল, ওই কন্ডিশনটা জিম্বাবুয়ের সামনে বছর, যেহেতু সাউথ আফ্রিকাতে ওয়ার্ল্ড কাপ আছে, জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা অনেকটা সিমিলার কন্ডিশন। এই কন্ডিশনে নাহিদের বল কেমন হয়, এবং ডেফিনেটলি সেই বোলিংয়ে হবে। আমি খুব ভালো লেগেছে একটা বিষয়, লাস্টে নাহিদ একটা ইয়র্কারও ট্রাই করেছেন এবং ইয়র্কারে উইকেটটা পেয়েছেন। তার আগে যদি একটু বলতে চাই যে লাস্টের উইকেটটা পাওয়ার আগে নাম্বার 5 যে উইকেটটা, ওই ব্যাটসম্যানের সাহস কীভাবে হলো নাহিদকে অ্যাক্রস দ্য উইকেট খেলার। মানে আপনি এরকম ১৪০-৪৫, মানে ১৪৫ কিলোমিটার গতির বল, যেটা এত জোরে, মানে পড়ার পর স্পেস খুব বেশি রিডিউস হয় না, আপনি সাহস কীভাবে করেন নাহিদকে অ্যাক্রস দ্য উইকেট খেলার? ওইটা আমার কাছে মনে হচ্ছে ব্যাটসম্যানের একটা অনেক বড় ভুল ছিল। আগের যে উইকেটগুলো, ডেফিনেটলি নাহিদের যে জোন, 4 নাম্বার স্টাম্প, ব্যাক অফ দ্য লেন্থ, পেস এ বিট, আউটসাইড এজ, সিকান্দার রাজা সরে গিয়ে রুম তৈরি করে খেলার চেষ্টা করেছেন, কোনো লাভ হয় নাই। পেস ইজ পেস। আর নাহিদের যে র পেসটা আছে, সেই র পেসটা তো পৃথিবীতে এই মুহূর্তের কারণে, আমরা এর আগে আপনাদেরকে পরিসংখ্যান দেখিয়েছিলাম যে নাহিদ রানা গত 1 বছরে যেই পরিমাণ ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বোলিং করেছেন, খুব সম্ভবত এই পার্সেন্টেজটা 40%-এর উপরে কিছু একটা ছিল, ৪৫%। দ্বিতীয় সর্বোচ্চ যিনি ছিলেন হারিস শ্রফ, তারটা ছিল মনে হয় 6 বা 7%। সো নাহিদ রানা কতটা ভয়ঙ্কর সেটা আপনি খুব ভালো মতোই জানেন, খুব ভালো মতোই বুঝতে পারছেন। এটা জিম্বাবুয়ে বলে বলছি না, বাংলাদেশ নিউজিল্যান্ডকেও হারালো, বাংলাদেশ পাকিস্তানকেও হারালো, অস্ট্রেলিয়াকেও হারালো। সো দ্যাট ইজ কোয়াইট, মানে আমার কাছে মনে হয় অবভিয়াস। আজকের দিনের শুরু থেকে বাংলাদেশ যে বিষয়টা করার চেষ্টা করছিল, সেটা হচ্ছে জিম্বাবুয়েকে ওয়াইড লাইনে বল করে উইকেট তোলার চেষ্টা করছিল। কিছু রানও বাংলাদেশ কনসিড করেছে, আপনি যদি খেয়াল করে দেখেন, ওয়াইড লাইনে কিন্তু তাসকিন বলি, মুস্তাফিজ বলি ওয়াইড লাইনেই বল করছিলেন, এবং আমি যখন দেখছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে ওয়াইড লাইনে আসলে কেন বল করছে, কোনো প্লয় কি সেই জায়গাটা আছে কিনা। এরপরে কিন্তু আমরা দেখতে পেলাম প্রথম রান আউটের পরে তাসকিন সেকেন্ড উইকেটটা কিন্তু ওই ওয়াইড লাইনে বল করেই, ফিল্ড পজিশনটা ওইরকম ছিল, সেভাবে উইকেট পেয়েছেন, এবং ওই ওয়াইড লাইনে বোলিং করা এটা একটা আসলে ট্রিক্স ছিল। তাসকিনের পরে যে উইকেটটা পেয়েছেন, ইট ওয়াজ আ ট্রেমেন্ডাস ডেলিভারি, চমৎকার বল। এবং তাসকিনের ওয়ানডে বোলিংয়ের উন্নতির জায়গাটা কিন্তু অনেক আন্ডাররেটেড, বিশেষ করে বল পুরনো হওয়ার পরে তাসকিন এখন যেরকমভাবে রিভার্স সুইং করাতে পারেন, এটাও কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বিষয়। ম্যাক্সিমাম ম্যাচে নাহিদ রানা লাইমলাইটটা কেড়ে নিয়ে যান দেখে আমরা তাসকিনকে নিয়ে খুব বেশি কথা বলি না, বাট তাসকিনের ওয়ানডে বোলিংয়ের প্রোগ্রেসটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাসকিনকে ফিট রাখুক, তাসকিন নিজের যত্ন নিক, তাসকিন নিজের খেয়াল রাখুক। তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজ, এই জুটিটা বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে ইটস গোয়িং টু বি, আমার কাছে মনে হয় যে সামনের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একটা ভালো পটেনশিয়াল সম্ভাবনা আছে। আমি ওয়ানডে ফরম্যাটটার কথা বলছি ডেফিনেটলি। টেস্টেও তো আমরা আসলে আমাদের অরিজিনাল বোলিং লাইন আপ নিয়ে খেললে পরে আমরা ডমিনেট করছি। সো
এটা এটা ইট ওয়াজ ভেরি অবভিয়াস, মানে এটা অবাক হওয়ার মতো কোনো কিছু নেই, এটাই হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের এগেনস্টে। জিম্বাবুয়ে কখনো এই পেসের বল দেখে নাই, এবং নাহিদ একটা ওই ডিসেন্ট চ্যানেল মেনটেন করে বোলিং করেছেন। তবে আমার এটা দেখার খুব ইচ্ছা ছিল যে লাস্টের ব্যাটসম্যানকে নাহিদ কী করেন, সেখানেও কি ওইরকম ব্যাক অফ দ্য লেন্থে বল করেন কিনা। ওই ব্যাটসম্যানকে ব্যাক অফ দ্য লেন্থে বল করলে পরে খুব বেশি আসলে লাভ নেই, টেলেন্ডার ব্যাটসম্যানের ওই এদিক ওইদিক ঘুরাবে, টপেজ হয়ে রান হয়ে যেতে পারে। ওই সমস্ত ব্যাটসম্যানকে ইয়র্কারই করতাম, সো নাহিদ ইয়র্কারও করেছেন। সো ইট ওয়াজ রিয়েলি গুড টু সি, এবং এটা ইটস আ রুটিন ওয়ার্ক ফর নাহিদ রানা ওয়ানডে ফরম্যাটে যখন তিনি খেলছেন। আল্লাহ রাব্বুল আলমিন নাহিদ রানাকে ঠিক রাখুক, ফিট রাখুক, সেই দোয়াটাই আসলে করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আবারও বললাম, সেটা হচ্ছে যে আমি কখনো ব্যক্তিগতভাবে খুব খারাপ সময়গুলোতে খুব বেশি বিচলিত হই না, যে কারণে ওই যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে এরকম কোনো কিছু করা, সেটা না। সব কিছু রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলমিন দেখবেন। অনফিল্ড তো ধরেন না আমার ব্যক্তিগত কোনো কিছু না, এখানে অনেক মানুষ কাজ করে, সে মানুষ প্রত্যেকের পরিবারের একটা ব্যাপার আছে, এবং যারাই আসলে হিংসার বশবর্তী হয়ে এই কাজগুলো করেন দুষ্টু লোকেরা, পরকালের একটা ব্যাপার আছে, এতগুলো পরিবারের বড় দোয়ার ব্যাপার আছে। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলমিন হেদায়েত দেখ আর কি। যাই হোক, সেগুলো নিয়ে খুব বেশি বলা নেই, বাট আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আমি যমুনা টেলিভিশনে কাজ করি। কেউ যদি আমাকে ব্যক্তিগতভাবে চিন্তা করে ওইভাবে চিন্তা করেন যে আমি মনে ব্যক্তিগতভাবে ভেঙে চুরে যাবো, ভাই যমুনা টেলিভিশনে 12 বছর ধরে কাজ করি ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডভাইজার হয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচে কমেন্ট্রি করি। সো মানে আমার বিচলিত হওয়ার লাইফে আসলে কোনো কিছু নাই। ডেফিনেটলি একটা প্রতিষ্ঠান যখন ক্ষতিগ্রস্ত হয়, সে প্রতিষ্ঠানে যারা কাজ করেন অল টুগেদার সবাই কিছু না কিছুভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দিন শেষে ওই যে বললাম, আপনার মধ্যে অনেস্টি থাকলে রিজিকের মালিকটা তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন।